তো আমাদের আজকে টপিক হচ্ছে কনভার্জেন্স টেস্ট অফ ইনফাইনাইট সিরিজ। এখন ইনফাইনাইট সিরিজ কনভার্জেন্স টেস্ট মানে কনভার্জেন্স আমরা চেক করি কিভাবে, যে পার্শিয়াল সাম কনভার্জ করবে কিনা। তো এটা তো আসলে ডিফিকাল্ট, পার্শিয়াল সাম বের করা তো কঠিন। আবার সব সিকোয়েন্স তো মোনোটোন না যে তুমি এমসিটি দিয়ে চেক করে ফেলবে। তো এখন কিছু টেস্ট আছে আর কি। ঠিক আছে, টেস্ট গুলো এক একটা বেশিরভাগই ম্যাথমেটিশিয়ানদের নামে, তো এক একজন এগুলো বানাইছে। তো আমরা খুবই ফেমাস যে টেস্ট গুলো সেগুলো নিয়ে শুধু কথা বলবো আজকে। তো চলো শুরু করা যাক। তা আমরা প্রথমত ইনফাইনাইট সিরিজের ডেফিনেশন এটা এখানে দেওয়া আছে, জাস্ট যদি কেউ সমস্যা থাকে দেখে নিও। আর যেটা হচ্ছে কনভার্জেন্সের মেইন যে ডেফিনেশনটা সেটা হচ্ছে যে ওই যে পার্শিয়াল সাম করব এসএম, এই এসএমটা যদি কনভার্জ করে তাহলে আমরা বলছি যে সিকোয়েন্সটা কনভার্জ করে। লাস্ট ক্লাসে বলেছিলাম যে সিকোয়েন্সের অর্ডার চেঞ্জ করে দিলে যেহেতু সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে পার্শিয়াল সামও চেঞ্জ হয়ে যেতে পারে বা লিমিটও চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে একই সিকোয়েন্স, এটার অর্ডারিং ভিন্ন করলে এটা কিন্তু লিমিট ডিফারেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে সিকোয়েন্স দুইটাকে, সেক্ষেত্রে সিরিজ দুইটাকে ভিন্ন সিরিজ ধরা হয় আর কি। ঠিক আছে, সেম না আর কি। আচ্ছা, প্রথম আমরা যেটা দেখবো, এটা লাস্ট ক্লাসে আমরা পড়েছি যে কনভার্জেন্স অফ জিওমেট্রিক সিরিজ। ওকে, এই হচ্ছে জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে। আচ্ছা, এখানে সামেশন সিম্বলটা আর হবে না আর কি। ওকে, এখানে সামেশন সিম্বলটা বাদ যাবে। যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি আর কি। তো মেইন সিরিজটা হচ্ছে এটা। তো এটাকে আমরা সিম্বল দিয়ে লিখতে পারি এরকম যে সামেশন অফ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন এর ভ্যালু ওয়ান থেকে ইনফিনিটি। তো এটাকে ভাঙলে এটা পাওয়া যায়, জেনারেল টার্মটা হচ্ছে এটা। এখন এই যে সিরিজটা, যেমন লাস্ট ক্লাসে এখানে আমাদের ফার্স্ট টার্মটা ওয়ান ছিল, তো ওয়ান না থেকে এও থাকতে পারে। তো ফার্স্ট টার্মের উপর কোনো সমস্যা নাই, যে কমন রেশিও আর সেটার মডিউলাস যদি একের চেয়ে কম হয়, বা আদারওয়াইজ বলতে গেলে এটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে হয়। ঠিক আছে, পজিটিভ হইলে তো এটা নেগেটিভ হবেই না। বাট আমরা ইন জেনারেল সিরিজের কথা বলছি, যদি এটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে হয়, ইকুয়ালও হইতে পারবে না, এই রেঞ্জের মধ্যে হইলেই শুধুমাত্র কনভার্স করে। যেহেতু এখানে ইফ এন্ড অনলি আছে, তার মানে কি এর বাইরে অন্য কিছু হলে কনভার্স করবে না, ওয়ান হইলেও করে না, মাইনাস ওয়ানও করে না। আমরা লাস্ট ক্লাসে কিছু কেস দেখেছিলাম যে এই কেসটাতে এখানে হচ্ছে কনভার্স করে। আর যদি এমন হয় যে আর এর ভ্যালু ওয়ান হয়, ঠিক আছে, আর এর ভ্যালু ওয়ান হইলে কি হবে, সিকোয়েন্সটা পুরোপুরি তখন আসলে ডাইভার্জ করবে, ডাইভার্জেস টু ইনফিনিটি। তো আর এর ভ্যালু যদি একের চেয়েও বড় হয়, আচ্ছা এখন একটা ব্যাপার আছে, যে ধরো আর এর ভ্যালু যদি ওয়ান হয় অ্যান্ড এ নট ইকুয়ালস টু জিরো, তো তখন কি হবে? আচ্ছা, এ যদি জিরো হয় তাহলে কিন্তু পুরা সিরিজটাই জিরো, তো তখন আবার কনভার্জ করবে। ঠিক আছে, যদি এ জিরো হয় দেন কিন্তু আবার কনভার্জ করবে, তখন আবার আর এর কোনো কন্ডিশন লাগবে না। এই ক্ষেত্রে হচ্ছে ডাইভার্জ করে। তারপরে তোমার আর এর ভ্যালু এক অ্যান্ড এ নট ইকুয়ালস টু জিরো, তো এটা হচ্ছে ডাইভার্জ করে। আর তোমার আর এর ভ্যালু মাইনাস ওয়ান যদি হয় অ্যান্ড এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে দেন হচ্ছে অসিলেট করে। ঠিক আছে, আর যদি আর এর ভ্যালু মাইনাস ওয়ানের চেয়ে কম হয়, তাহলে হচ্ছে যে অসিলেটস ইনফাইনাইটলি। এটা হচ্ছে অসিলেটস ফাইনাইটলি, দুইটা ভ্যালুর মধ্যে প্লাস এ মাইনাস এর মধ্যে অসিলেট করবে। আর এটা হচ্ছে যে এটা অসিলেশন এরিয়াটা বাড়তে থাকবে আস্তে আস্তে। সো এই হচ্ছে ঘটনা আর কি, এগুলো জানো আর কি। আচ্ছা, বা একটা আর আর এর ভ্যালু নিয়ে তুমি নিজেও ইনভেস্টিগেট করতে পারো যে আসলে কি হয়। ওকে, তো এটা আর বলতেছি না। এখন প্রথম যে আমাদের টেস্ট যেটা লাগবে সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট। এটা কারো নামে না, এটা এমনিতেই একটা টেস্ট। এবং এটা দেখো বুঝতে পারো কিনা, এন আর বিএন দুইটা সিকোয়েন্স আছে যেটা হচ্ছে পজিটিভ। পজিটিভ বলা ঠিক না, নন নেগেটিভ আর কি, জিরো হতে পারে। নন নেগেটিভ সিকোয়েন্স তো নেগেটিভে আবার কাজ করবে না। ঠিক আছে, দুইটা নন নেগেটিভ সিকোয়েন্স যদি নাও এবং এমন হয় যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এন এর চেয়ে বিএনটা বড়, অথবা এটা না হয় এমন যদি হয় সার্টেন জায়গার পর থেকে এটা হইতেছে যে একটা সার্টেন ইন্ডেক্সের পর থেকে অলওয়েজ বিএন বড় এন ছোট বা সমান, তো তাহলেও হবে সমান। সেখানে ফর অল এন না দিয়ে, মানে কোন একটা ক্যাপিটাল এন এর পর থেকে হইলেও কোনো সমস্যা না, ফর অল এন।
হওয়াটা নেসেসারি না আসলে। তো তাহলে দেখো, তাহলে এখানে সোজা কথা বলতে পারি, তাহলে বিএন সিকোয়েন্সটা বড়, এএন সিকোয়েন্সটা ছোট, তাই না? এখন তাহলে ধরো যদি বড়টা কনভার্জ করে, তাহলে ছোটটা কনভার্জ করবে না? কনভার্জ করা মানে কি, সামটা ফাইনাইট হইতে হবে, একটা নির্দিষ্ট কোয়ান্টিটি, বা অসিলেট করা যাবে না আর কি। আচ্ছা, এখন বিএন টা যদি কনভার্জ করে, তাহলে এএন টাও কনভার্জ করে, এটাই বলছে। তাহলে এইটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? নাই। আবার ধরো এএন টা ডাইভার্জ করলো, মানে এএন এর সাম হয়ে গেল ইনফিনিটি, তাহলে বিএন এর সাম কি হলো? আরো ডাইভার্জ করবে। So, এখন ধরো উল্টাটা সম্পর্কে আমরা কি বলতে পারি, ধরো এমন যদি হয় যে সামেশন অফ বিএন ডাইভার্জেস, তখন কি বলতে পারবো? তাহলে নো কনক্লুশন। ঠিক আছে। আবার সামেশন অফ এএন হচ্ছে ধরো কনভার্জ করলো, একটা কনভার্জেন্স সিকোয়েন্সের চেয়ে একটা বড় সিকোয়েন্স নিছি, তাহলে তখনও কোনো কনক্লুশন আসবে না। এটা কি বুঝতে পারছো? কারণ আমার, হ্যাঁ, বিএনটা বড়, বাট এএনটাও যে বড় হবে তা তো না। এখন ডাইভার্জেন্ট যে ছোট, তো কনভার্জ হয়ে যেতে পারে, তাই না? এই হচ্ছে ব্যাপার আর কি। এটা তো বুঝো। এটাই কম্পারিজন টেস্ট, এটা প্রুফ করার কিছু নাই, ঠিক আছে? এটা বাই ইনটিউশনই আমরা বুঝি যে এটাই হবে আসলে, ঠিক আছে? প্রুফ চাইলে করা যাবে, ওই পার্শিয়াল সামের আইডিয়া দিয়ে আর কি করা যাবে, সমস্যা নেই। যেটাই প্রুফ করতে যাবো ওই পার্শিয়াল সামের আইডিয়া ইউজ করে করতে হবে। আচ্ছা, যেমন এখানে কম্পারিজন টেস্ট দিয়ে আমরা কিছু টেস্ট করতে পারি, ঠিক আছে? যেমন এই প্রবলেমটা একটু দেখো তো, কিভাবে শুরু করা যায়। আহ, আচ্ছা, এই এনটা নিলাম 1/n² + 3। এখন তোমার কাছে কি মনে হয়, এটা কনভার্স করবে নাকি ডাইভার্স করবে? কনভার্স মনে হচ্ছে, তো কনভার্স যদি মনে হয় তাহলে তুমি কি করবা, এর চেয়ে বড় একটা সিকোয়েন্স বানাবা, দেখাবা ওইটাও কনভার্স করে, তাহলে ছোটটা কনভার্স করবে। তাহলে এর চেয়ে বড় কেমনে বানানো যায়? থ্রিটাকে বাদ দিয়ে দিই তাহলে, বিএনটা নিলাম ধরো, আচ্ছা এর চেয়ে বড় কত? 1/n²। থ্রিটাকে বাদ দিয়ে দিলাম, তো এটা ধরলাম আমি বিএন। তো তার মানে আমরা বলতে পারি জিরো, এখানে আসলে ইকুয়াল না, ইকুয়াল হবে না, বা ইকুয়াল চিহ্ন দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সামেশন অফ বিএন কত? এটার ভ্যালু বলছিলাম π² বাই 6 নাকি? এক্স্যাক্টলি জানার দরকার নাই, এইটা কনভার্জেস। ওই যে অ্যাবোটে, হ্যাঁ মানে ভ্যালু তো বের করা ডিফিকাল্ট, ভ্যালু যদি আমি ধরো 3 দিয়ে দিই, পারবা? জানো না তো। আমারও মনে নেই কত হবে। দুই একটা স্পেশাল যেগুলো, যেমন এই সিরিজটা বিখ্যাত, এই জন্য আমার মনে আছে আর কি। কারণ আমি তো ওই যে 216 ফুরিয়ার পড়ে, তো ফুরিয়ার এই প্রবলেম বারবারই আসে যে এটার ভ্যালু বের করা। তো ওই সেন্সে মনে আছে, এখন তুমি ইউজ না করলে তো মনে থাকবে না, স্বাভাবিক আর কি। আচ্ছা, তো এটাই, এটা কনভার্জ করে, দ্যাট মিনস এর চেয়ে যে ছোট সেটাও কনভার্জ করবে, তার মানে সামেশন অফ এন এটাও কনভার্জ। ঠিক আছে, বেশ, রাইট, এটাকে বলে পি সিরিজ টেস্ট। এটা থাক। টু এর চেয়ে বড় না, ওয়ান এর চেয়ে বড় হইলে হয়, আর ওয়ানে হয় না। ঠিক আছে, এটার নাম হচ্ছে পি সিরিজ টেস্ট। দেখছো? আচ্ছা, এটা না, থিওরামটা হচ্ছে এইটা। মানে ম্যাথমেটিশিয়ানরা এইভাবে বের করে, মানে একটা দেখে, তারপর দেখে যে ওই বাউন্ডারিটা খুঁজে বের করে। আচ্ছা, এখন হচ্ছে ডিফিকাল্ট প্রবলেম হচ্ছে এইটা, এটা কি করবো? এটাও কনভার্ট করবো আমি জানি, কিন্তু এটাকে বড় করা যায় না। কারণ 3 কে যদি বাদ দিয়ে দাও, তাহলে জিনিসটা আরো ছোট হয়ে যাবে না? মানে ঘটনা হচ্ছে তোমার এন হচ্ছে এইটা, তুমি যদি থ্রিটাকে বাদ দিয়ে তোমার সিম্পলিফাই করো, তাহলে ঘটনা হবে এইটা, এটা আরো ছোট হয়ে যাবে। তাহলে এখন কি করা যায়? এই থ্রিটাকে এন স্কোয়ারের সাথে সামহাও কানেক্ট করতে হবে। And সেটা কিভাবে করা যায়?
আবার পুরা জিনিসটা যাতে পজিটিভ থাকে, কারণ এখানে তুমি পজিটিভ সিকোয়েন্স নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছিলাম, জিজ্ঞেস করতে ভুলে গেছি, এখন করতেছি। তো এখানে দেখো, বলা আছে যে নন নেগেটিভ। নন নেগেটিভ কথাটা না থাকলে সমস্যা কি হবে? নেগেটিভ সিকোয়েন্সের সমস্যাটা কি? নেগেটিভ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কিরকম? পজিটিভে যেটা বলতেছে, নেগেটিভে তো মানে পুরো জিনিসটাকে উল্টা দিতে। উম, মানে এই ধরো এক নাম্বার স্টেটমেন্টে কাজ করবে না নেগেটিভে। কেন কাজ করবে না? কারণ হ্যাঁ, ধরো এরকম যদি নেই, ধরো বি এনটা নিলাম 1/n² আর এটা নিলাম -n, তাহলে ডেফিনেটলি 1/n² চেয়ে -n ছোট না? কিন্তু 1/n² কনভার্জ করে -n ডাইভার্জ করে, কারণ ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি। জন্য মাইনাসে রাখলে ওটা আসলে ট্র্যাক করা পসিবল না। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? কারণ ওইদিকে নিচের দিকে সে আনবাউন্ডেড হয়ে যেতে পারে। তাহলে এইটাই হচ্ছে কাউন্টার, এই জন্য তারা নন নেগেটিভের কথা বলতেছে। জিরো হ্যাঁ ইনক্লুড করা যায়, নেগেটিভ ইনক্লুড করবো না। নেগেটিভ বলে নিচের দিকে অ্যাপ্লাই করা যাবে। 2 নাম্বারটা, এই যে এক এক নাম্বারটা তো ফেল করতেছে নেগেটিভ হইলে। নেগেটিভ হইলে কেন কাজ করবে না? The theorem does not work for negative sequences. তো কিরকম নেগেটিভ সিকোয়েন্সে কাজ করে না? ধরো আমার এই যে an lesser equals to bn, ঠিক আছে, তাহলে কিরকম নিলাম? an নিলাম -n, এটা লেস ইকুয়ালস টু 1/n²। এখন দেখো এইটা, এটা হচ্ছে কনভার্জ করে, আর এটা হচ্ছে ডাইভার্জ করে। ডাইভার্জ টু কত? -ইনফিনিটি, কারণ পুরো সাম করলে -ইনফিনিটি হয়ে যাবে। -1, -2, -2। আর এটাতেও জানি কনভার্জ করে। এখন একটা একটা ছোট বলতেছি, ছোট হইলেও নেগেটিভ দিক থেকে সে বড় হয়ে গেছে আসলে, কারণ আমার তো টোটাল সামটা ফাইনাইট হইতে হবে, সামটা তো আর ফাইনাইট হচ্ছে না। এটাই, ফাইনাইটও হওয়া যাবে না, অসিলেটও করা যাবে না। এটাই হচ্ছে ঘটনা। এখন এইটার জন্য আমি একটা কাজ করি, হোল স্কোয়ার বানাইতে গেলে তো টার্ম আমার সিম্পলিফাই করতে টার্ম কমাইতে হবে আর কি। মানে জিনিসটা 1/n⁴ আকারে আনতে হবে, কারণ ওই ব্যাপারে আমার একটা সিদ্ধান্ত যেহেতু অলরেডি আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই জিনিসটা করো তো। আহ, এটা করলে কি হয়? এই যে 1/n² মাইনাস কি নিতে পারো? এখন কি হইলো, কোনটা বড় কোনটা ছোট? এন এর বিভিন্ন বিভিন্ন ভ্যালু বসে টেস্ট করো। ধরো এন এর ভ্যালু 10 বসো। থ্রি এর থেকে নিচেরটাই মানে হাফ এন স্কোয়ারই বড়। হাফ এন স্কোয়ার বড়, আলটিমেটলি পুরোটা ছোট। আচ্ছা, আমরা এন এর বিভিন্ন ভ্যালু বসাই, ধরো এন এর ভ্যালু 10 বসাই দেখি। তাহলে 1/10 বসালে কত? 97। এটা কত আসে? হাফ ইন্টু 100, তাহলে 1/50। কে বড়? পরেরটা বড়। কিন্তু শুরুর দিকে এটা বড় হবে না। শুরুর দিকে তুমি সে এন এর ভ্যালু 1 বসায় দেখো তো কি হয়। এরকম আচ্ছা, ওয়ানে না, ধরো সাপোজ একটা সার্টেন জায়গার পর থেকে কিন্তু পরেরটা বড় হবে। মানে এটা আসলে কত? 2, 2/n²। এখন 1/n² - 3 বড় নাকি 2/n² বড়? এখন সেটাই দেখতে হবে। এখন আচ্ছা, এন এর বিভিন্ন ভ্যালু বসাই, এন এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে কি হয়? আচ্ছা, 2 বসালে কত? এটা 1 হয়, এটা কত হয়? তাহলে তো উল্টাটা হচ্ছে। 3 বসাইলে? 3 বসালে 1/6, আর এটা 9। এখন কোনটা বড়? তাহলে আমরা বুঝতে পারি 3-এর পর থেকে এটা বড় হবে, কারণ প্রথম দিকে একটু এলোমেলো হইতে পারে, বাট যেহেতু
এখানে যে এন স্কোয়ারের উপরে কোএফিসিয়েন্টটা বড়, এখানে তো ওয়ান। আসলে ধরো আমি একটা যদি এক্সপ্রেশন নেই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্সটা যখন খুব বড় হবে কোন জিনিসটা ডমিনেট করবে? এইটা না, সবচেয়ে বেশি ডমিনেট করবে এই জিনিসটা, রেড কালারটা, তারপরে ডমিনেট করবে ব্লু কালারটা, তারপরে ডমিনেট করবে আমার এই কালোটা। এই জন্য আমি ডমিনেটিং টার্মটাকে এখানে বড় করার চেষ্টা করছি, কারণ এখানে এন স্কোয়ার উপরে টু দিছি, বাম পাশ আছে ওয়ান। ঠিক আছে, তো এখন দেখো ঘটনাটা তাহলে যেটা হয়ে গেছে, তাহলে ঘটনাটা ঘুরে গেছে। তাহলে আমরা বলতে পারি যে, তাহলে এই যে এ এন এর চেয়ে বি এনটা বড় ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু থ্রি, থ্রি এর পর থেকে। দুইয়েতে একটু সমস্যা আছে, একে আবার ঠিক কাজ করে। তাহলে এখন আমরা কি বলছি, সিরিজ বা সিকোয়েন্সে অল এন আর একটা সার্টেন জায়গার থেকে পর থেকে হওয়া একই আসলে জিনিস, কারণ ওই ফাইনাইট দুই তিনটা টার্মের জন্য তার সিকোয়েন্সের কনভার্জেন্সে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো তার মানে আমরা যেটা বলতে পারি যে, এখন দেখো সামেশন অফ বি এন সেটা হচ্ছে টু বাই সামেশন অফ টু বাই এন স্কোয়ার। তাহলে টুটাকে সামনে আনো, সামেশন অফ ওয়ান বাই এন স্কোয়ার, তো এইটা হচ্ছে কনভার্জেন্স, এটা পাই স্কোয়ার বাই সিক্স। সো দ্যাট মিনস সামেশন অফ ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস থ্রি, তো এটা হচ্ছে কনভার্জেন্স, তার চেয়ে ছোটটাও কনভার্জ করবে, কারণ যেহেতু এটা পজিটিভটা। স্যার, তো উল্টা আমি যে নিচের যে ডিনোমিনেটর সেটাই তো হচ্ছে ছোট, ছোট বড়, তাইলে তো বড় হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো ডিনোমিনেটর ছোট করছি এমন ভাবে, এই যে আরো অতিরিক্ত মাইনাস করছে। তাহলে স্যার পাওয়ারটাকে বাড়াই দিয়েছে, কিরকম? এন স্কোয়ার বাই গল্প। দুইটা পাওয়ার তো মিলতে হবে। আচ্ছা, এখন এইটা আরেক ভাবে করা যাক। সাপোজ ধরো সেম ম্যাথটা কি, আমার কোশ্চেনটা হচ্ছে যে সামেশন অফ ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস থ্রি, ওকে? তাহলে তোমার এন হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস থ্রি, তোমার পুরা জিনিসটাকে বড় করতে হবে। তাহলে বড় করার জন্য কি নেওয়া যায়, বিএন কি বল নিতে চাইছো? ওয়ান বাই এন কিউব বাই এন টু দি পাওয়ার 4 মিলিয়ন। ওয়ান বাই এন টু দি পাওয়ার ফোর নিলে তো বাম পাশটা বড় হবে, ডান পাশটা ছোট হয়ে যাবে। তুমি এনের ভ্যালু ধরো 10 নাও, 10-এ বাম পাশে আসে 1/97, আর ওই পাশে কত আসে? 1 বাই, ওয়ান বাই এন হবে না, মানে ডিগ্রিটা তোমার সেম রাখতে হবে। ইউজুয়ালি মানে এগুলো কি ছোট করা ইজি, বড় করাটা ডিফিকাল্ট হয়। তো বড় করার জন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো ওইটাই। এই জন্য আমি মানে বড় করার উপায় হচ্ছে যে নিচে কমাইতে হবে। এখন নিচে কমাবো আমি ওই এন স্কোয়ারের মাধ্যমে, এন স্কোয়ারের মাধ্যমে কোএফিসিয়েন্টটাকে কমাই দিতে হবে, কারণ এন স্কোয়ারের কোএফিসিয়েন্ট ছিল আগে ওয়ান, এখন করেছি হাফ। কিন্তু এই, হ্যাঁ ওইটা থ্রি এর চেয়েও বড় হওয়া লাগবে, আর পুরা জিনিসটা যাতে পজিটিভ থাকে। এখন এইটা দেখবা শুরু থেকেই হবে না, একটা সার্টিন জায়গার পর থেকে হবে আর কি, হয়তো। হ্যাঁ, তো ওইটা তো ওইভাবে লিখে দিবা যে ওইটার এখন একটা পর্যায়ের পর থেকে হইলেও তো সমস্যা নাই আসলে আমার। ঠিক আছে, তো এরকম কয়েকটা ম্যাথ আমি অ্যাড করে রাখছি, যেমন এইটা, এটা কি করতে হবে, এটা ইজি। এটা বড় করতে হবে, তাহলে ওয়ান থাকলে প্লাস থাকলে সমস্যা নেই, নিচে আসলে মাইনাস থাকলে প্রবলেম। এটাও পারবা, এটাতে জাস্ট আমার এন হচ্ছে 5n বাই এন কিউ প্লাস ওয়ান, তুমি বিএন নিবা এর চেয়ে বড় 5n/n কিউ, মানে হচ্ছে যে 5/n স্কোয়ার। তো এটা কনভার্জ করবো, তার মানে পুরাটা কনভার্জ করবো। আচ্ছা গেল, এইটা কি করবা, 7/এইটা, তো এর চেয়ে বড় কত, 7/এইটা, মানে হচ্ছে যে 7 × 10⁻³ তো এইটা কনভার্জ করে আমি জানি। এটা কনভার্জ করে কিভাবে, এটা পি টেস্ট থেকে করে। যাই হোক, এখানে সিকোয়েন্সটা এলোমেলো হয়ে গেছে আর কি, কিছু ম্যাথে আর কি। তো এটা পি টেস্ট থেকে আমরা জানবো সামনে এটা কনভার্জ করে, তার মানে এটাও কনভার্জ করবে, শেষ, এরকম আর কি। আচ্ছা, তো পি টেস্টকে এটা একটু পরে বলতেছি। তো এগুলো তোমরা ট্রাই করো, ঠিক আছে। এখানে আহ, আচ্ছা এটা কি করা যায়, 4n+1/n
এন স্কোয়ার প্লাস এন। ওকে, তাহলে উম এর চেয়ে বড় কি হবে? এইটা, তাই না? এখন তাহলে এটাকে কি লেখা যায়? 4/n প্লাস 1/n স্কোয়ার। এখন এই পার্টটা কি করে? ডাইভার্জ করে, এই পার্টটা কনভার্জ করে। তাহলে কি বড়টা কনভার্জ করলো, এখন বড়টা কনভার্ট, সরি, বড়টা ডাইভার্জ করলো। এখন বড়টা যদি ডাইভার্জ করে, ছোটটা কি ডাইভার্জ করবে নাকি কনভার্জ করবে? নো কনক্লুশন। তাহলে এইভাবে করে আসলে হবে না। কিন্তু তোমার কমন সেন্স কি বলে এই সিরিজটা কি হওয়া উচিত? এটা বোঝার একটা উপায় আছে, কারণ এন টেন্ডস টু ইনফিনিটিতে বড় ঘাতের কোএফিসিয়েন্ট গুলো ম্যাটার করে, বা বড় টার্ম গুলো। তো দেখো, আমি এই ছোটখাটো টার্ম গুলো বাদ দিয়ে দিই। এখানে ধরো এই যে এই ওয়ান কেও বাদ দিয়ে দাও, এই এন কেও বাদ দিয়ে দাও, তাহলে কি মোটামুটি কি 1/n টাইপ জিনিস থাকে না? 1/n কি হারমোনিক সিরিজ, এটা তো ডাইভার্জ করে, আমি জানি, তাই না, ক্লাস ক্লাস থেকে। সো এটা আসলে ডাইভার্জ করবে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবজারভেশন আর কি। দেন এটা প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য এখন যেহেতু ডাইভার্জ করে, তাহলে একে তুমি কি করবা? ছোট করে দাও। এখন ছোট করার জন্য ওই যে একই রকম ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে ছোট করার জন্য তোমার নিচে যোগ করতে হবে এক্সট্রা। তাহলে যোগ করার জন্য তা আমি যেটা ফলো করব, তাই না, ইকুয়ালও হতে পারে, কারণ এন এর ভ্যালু ওয়ান আর কি। আচ্ছা, এখন তাহলে নিচে কি আসতেছে? তাহলে আসতেছে আমার 2/n প্লাস 1/2n স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ডাইভার্জ করে, ঠিক আছে, আর এইটা হচ্ছে কনভার্জ করে। তাহলে পুরা জিনিসটা হচ্ছে ডাইভার্জ করে, কারণ সাম করলে প্রথমটা ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে, পরেরটা একটা ফাইনাইট আসবে। মানে এটা পাই স্কোয়ার বাই 12 আসবে আর কি, তো দুইটা মিলে ইনফাইনাইট হয়ে যাবে। তার মানে এই দিস সিরিজ ডাইভার্স। এটা একটু সাজাই গোছাই লিখবো আর কি পরীক্ষায়। তো ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল। তো এইরকম মাঝে মাঝে এরকম টেকনিক অ্যাপ্লাই করা লাগতে পারে, ঠিক আছে। তো আমি হচ্ছে যে তোমাদের এরকম একটা প্রবলেম শিট দিয়ে ক্লাসে যেতে এত করানো পসিবল না, ওগুলো তোমরা ট্রাই করবা। তো এটাও একইভাবে ট্রাই করবা। এটা কি হবে, কি মনে হয়? এন এর পাওয়ার কত নিচে? ছোটখাটো জিনিস বাদ দিলে হাফ, হাফ একের চেয়ে কম, এটা ডাইভার্জ করবে। তো এটা আসলে ডাইভার্জ করবে, সেটাই প্রুফ করবে, ঠিক আছে। ওকে, সো এখন আসবো পি সিরিজ টেস্ট, ঠিক আছে। তো পি সিরিজটা হচ্ছে যে 1/n টু দি পাওয়ার পি হইলে এই পি এর ভ্যালুটা অবশ্যই একের চেয়ে বড় হইতে হবে, তাহলেই কনভার্জ করবে। আর একের সমান হইলেও ডাইভার্জ। সমান হলে কি হয়? হারমোনিক সিরিজ। হারমোনিক সিরিজ ডাইভার্জ করে, এবং তার চেয়েও যদি কম হয়, এটা আরো ডাইভার্জ করবে, ঠিক আছে। তো এটা প্রুফটা করা হয় আহ কম্পারিজন টেস্টের মাধ্যমে, আর জিওমেট্রিক সিরিজের সাথে কম্পেয়ার করে আর কি, ঠিক আছে। তো ওইটা প্রুফটা মানে ইয়ের বইতে নাই, ঠিক আছে। অ্যাবোটের বইতে নাই, তো আমি তোমাদের একটু দেখাচ্ছি প্রুফটা। তো এটাই হচ্ছে পি সিরিজ, 1/n টু দি পাওয়ার পি। তো এক্সপান্ড করলাম। তো এখন আহ, দেখো এই জায়গায় কি করছে। আমার হচ্ছে যে পি এর ভ্যালু যদি একের চেয়ে বড় হয়, তাহলে কি কনভার্জ করবে, ঠিক আছে। তো তুমি হচ্ছে বড় বানাবা, ঠিক আছে। এখন বড় বানানো যায় কিভাবে দেখো। এই 1/n টু দি পাওয়ার পি যা আছে তাই রাখছে, সমস্যা নেই। পরে কি 2 আর 3 থাকে, 2 আর 3 কে এই নিচের 3 কে 2 করে ফেলছে, তাহলে কি ছোট করে ফেললো না? তো ছোট করে ফেললে কি আগের চেয়ে বড় হয়ে যাবে। তো এটা আসছে যে 2 টু দি পাওয়ার পি মাইনাস 1। তারপরে নিচে বাকি চারটা টার্ম, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা কি কি করছে, সবগুলোকে 4 করে দিছে। তাহলে 4 করে দিলে এসে 2 টু দি পাওয়ার পি মাইনাস 1 হোল স্কোয়ার। তো এই প্যাটার্ন চলতে থাকবে। তাহলে ওই পরে এন থেকে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। মানে ঘটনাটা কি ঘটতেছে দেখো, তাহলে প্রথমে নিচে কি শুধু ওয়ান। আচ্ছা, আমি একটা পেজে লিখি, একটা ফাঁকা জায়গা আছে। প্রথমে নিচে কি ওয়ান, এরপরে নিচে কত, 2 আর 3, এরপর নিচে কত, 4, 5, 6, 7। তাহলে দেখো, তাহলে স্টার্টিং পয়েন্টটা কিরকম? 2 টু দি পাওয়ার কে টাইপ না? 1, 2, 4, তারপর কি 8, 8 দিয়ে স্টার্ট হবে। এবং শেষ করছে কোথায়? 2 টু দি পাওয়ার k+1 মাইনাস 1। ঠিক আছে, আমার আর্গুমেন্ট ঠিক আছে? তাহলে ওইটাই। তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n+1 করতে করতে 2 টু দি পাওয়ার n+1 মাইনাস 1 শেষ করছে। তাহলে এইটার চেয়ে বড় হবে এইটা। তাহলে দেখো আমার পুরা তাহলে সামের চেয়ে বড় কি এইটা, প্লাস এইটা, প্লাস এইটা, আমি ব্লু কালার দাগে।
এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এগুলো সাম করলে কি লেফট সাইডে চেয়ে বড় হয়ে যাবে? কিন্তু রাইট সাইডে প্যাটার্নটা একটা জিওমেট্রিক সিরিজ না? তো এটাই লিখছে তাহলে যে আমি যদি এতটুকু যোগ করি তাহলে রাইট সাইডটা হয় এরকম। ঠিক আছে, এখন দেখো এই রাইট সাইডটা একটা জিওমেট্রিক সিকোয়েন্স, মানে গুণোত্তর ধারা হয়ে গেছে। এখন এই গুণোত্তর ধারাটা এটা সাম হবে যদি তোমার এই যে কমন রেশিও সেটা হচ্ছে তোমার কত হয়, একের চেয়ে ছোট হয়। তো তখন দেখা যাচ্ছে একের চেয়ে ছোট হওয়ার জন্য পি এর ভ্যালুটা আমার ওয়ানের চেয়ে বড় হইতে হবে, তাহলে একের চেয়ে ছোট হয়, আদারওয়াইজ হয় না আর কি। তো এটাই আর কি দেখাচ্ছে, তার মানে আমার এখন আর ওয়ানের ক্ষেত্রে এটা কনভার্জ করে না কেন? কারণ ওয়ানের ক্ষেত্রে হারমোনিক, এটা অলরেডি প্রুফ করা হয়েছে। আর ওয়ানের চেয়ে বড় হইলেও এটা এখানে দেখানো, যেটা এখানে এই যে আচ্ছা ওয়ানের কেসটা এই যে হারমোনিক সিরিজ, ওই যে হারমোনিক যে আমরা প্রুফ করি আমরা ক্লাস ক্লাসে দেখাইছি। আর ওয়ানের চেয়ে বড় হইলে ওয়ানের চেয়ে ছোট হইলে যেটা হয়, ঠিক আছে, তো তখন এমনিতেই হয় না আর কি, ঠিক আছে, কারণ এটা ডাইভার্জ করে আর কি। কারণ ওয়ানের চেয়ে বড় হইলে যেটা হয় যে এই ওয়ান বাই এন এর চেয়ে ওয়ান বাই এন টু দি পাওয়ার পি নিজেই বড়। ওয়ান বাই এন যে সিরিজ, মানে ওয়ান বাই এন এর সিরিজটা কি ছিল যে ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর প্লাস ডট ডট ডট। এখন তুমি যদি জাস্ট পি অ্যাপ্লাই করো, ওয়ান বাই টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার পি, এই প্রত্যেকটা টার্মের চেয়ে এই নিচের গুলো বড় হয়ে যায়, কারণ পি এর গুলো যেহেতু একের চেয়ে কম। তো তাহলে এইটাই যেহেতু ডাইভার্জ করে, তাহলে তার চেয়ে বড়টা তো ডাইভার্জ করবে। তো এইভাবে কম্পারিজন টেস্টের মাধ্যমে তাহলে যখন কনভার্জ করাবো, আমি এটাকে বড় করে একটা জিওমেট্রিক সিকোয়েন্স বানাইছি গুণোত্তর ধারা, এবং সেটা কনভার্জ করে পি এর ভ্যালু একের চেয়ে বড় হইলো। আবার পি ইকোয়ালস টু ওয়ান এর ডিরেক্ট হারমোনিক সিরিজ, তাহলে এটা হচ্ছে কনভার্জ করে না। আর যদি পি এর ভ্যালু একের চেয়ে কম হয়, তাহলে এইটার চেয়ে এই নিচেরটা বড় হয়ে যায়। তো এই হচ্ছে কম্পারিজনটা, এইভাবে তিন রকম কম্পারিজনের মাধ্যমে তো দেখানো গেছে আর কি। ওকে, সো এটা গেল। তাহলে এইটার মানে এগুলো প্রুফ অনেক বড় যেহেতু, সো প্রুফ গুলো মানে এমনি তোমরা পড়ে নিবা আর কি, ঠিক আছে, আমি অ্যাটাচ করে দিব আর কি প্রুফ গুলো আর কি। বাট এইগুলো পরীক্ষায় আসবে না আর কি, অ্যাসাইনমেন্ট দিতে পারি আর কি। জাস্ট নিজের একবার দেখে দেখে লিখো, বুঝে বুঝে লিখো আর কি, তাহলে ভালো হয়। আচ্ছা তাহলে এইটাই, এটা অলওয়েজ মাথায় রাখবে, ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। স্টার্ট দিয়ে দিলাম। পি সিরিজ ইম্পর্টেন্ট, কারণ তুমি দেখবা বেশিরভাগ ক্ষেত্রে পি সিরিজের সাথে আমাদের কম্পেয়ার করতে হচ্ছে, ঠিক আছে, পি সিরিজটা হচ্ছে বেস। আচ্ছা এখানে পি সিরিজে কিছু টেস্ট আছে, তাহলে বলো তো এটা কি করবে, কনভার্স নাকি ডাইভার্স, কি মনে হয়? কনভার্স করবে, আচ্ছা এগুলো শুধু বলো তাহলে হবে। এটা এটাও কনভার্ট করবে। আচ্ছা এইটা কি সিরিজ, এটার নাম কি? হারমোনিক সিরিজ আর কি। আর ওয়ান বাই এন টু দি পাওয়ার পি এটাকে বলা হয় আহ হাইপার হারমোনিক সিরিজ বলা হয় সম্ভবত আর কি, ঠিক আছে, এটা একটা নাম আছে আর কি। তো এটা হচ্ছে না, এটা হচ্ছে ডাইভার্জ করবে, সরি, এটা হারমোনিক সিরিজ, এটা ডাইভার্জ করবে। তারপরে এইটা কি হবে? আচ্ছা এটা এটা ডাইভার্জ করবে, ওকে, গুড। ওকে, এখন কম্পারিজন টেস্টে একটা প্রবলেম কি হইলো দেখো তো। নর্মালি প্লাসের জায়গায় মাইনাস দিলে অনেক বেশি কষ্ট করতে হয়, তাই না? তো এই জন্য আরেকটা ভালো টেস্ট আছে, ঠিক আছে, যেটা খুবই পছন্দের আমার, এটার নাম হচ্ছে লিমিট কম্পারিজন টেস্ট। এটা অনেক বেশি পাওয়ারফুল আগেরটার চেয়ে। তো লিমিট কম্পারিজন টেস্ট হচ্ছে যে দুইটা আমার সিরিজ থাকবে, তো দুইটা সিরিজের আমি টার্মের করবো আর কি, রেশিও নিব আর কমন টার্মের রেশিও নিয়ে দেন হচ্ছে আমি লিমিট করবো আর কি। এই এলটা যদি জিরো থেকে ইনফিনিটির মধ্যে হয়, মানে ফাইনাইট হয় অ্যান্ড অলসো ইনফিনিট, মানে জিরোর হবে না কি, জিরোর চেয়ে বড় অলসো ফাইনাইট, যদি এই রেঞ্জে থাকে, এই রেঞ্জে যদি থাকে তাহলে একটা মজার ব্যাপার ঘটবে। তাহলে বিএন যদি কনভার্স করে তাহলে এএন ও কনভার্স করবে, আবার বিএন যদি ডাইভার্স করে এএন ও ডাইভার্স করবে। মানে তাহলে তুমি যেটা করবা, তুমি তোমার জানাশোনা যে সিরিজ সম্পর্কে তোমার অলরেডি ধারণা আছে এটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, ওইটার সাথে তুমি লিমিট করে দিবা, রেশিও লিমিট করে দিবা। তো লিমিট করার পর যদি ফাইনাইট আসে, তাহলে তুমি বুঝে নিবা যে তাহলে অরিজিনালটা যা ছিল, আমার যেটা চুজ করছি সেই দুইটা আসলে ওই একটার প্রপার্টির সাথে আরেকটা মিলে যাবে আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ঘটনা। তো তাহলে এইটুকু কি বুঝতে পারছো, এতটুকু, এইটুকু ক্লিয়ার?
যেটুকু মার্ক করলাম, মানে শুধু নাম্বার ওয়ান। ওকে, তো এখন এইটুকু দিয়ে আগে একটু ম্যাথ করি আর কি, অ্যানালাইসিস করি, ঠিক আছে? যেমন এইটা, এটা কনভার্জ করবে নাকি ডাইভার্জ করবে আমি জানি না আসলে, ঠিক আছে? এখন তোমাদেরকে বলছিলাম না একটা টেকনিক আছে, টেকনিক কি? ছোটখাটো টার্ম বাদ দিয়ে দিবা। তাহলে বিগ যে টার্ম গুলো, তো উপরে সব থেকে ডোমিনেটিং টার্মটা কত? 3n স্কোয়ার, নিচে 5n কিউব। কনস্ট্যান্টও বাদ দিয়ে দাও, সব কাটাকাটি করলে কত থাকে ফাইনালি? মানে সব, মানে দুর্বল টার্ম গুলো কেটে দাও আর কি। তাহলে n² বাই n কিউব, তাহলে আসে 1/n। 1/n-টা কি হয়? ডাইভার্জ করে, তাহলে আমি 1/n কে চুজ করব। তাহলে এখন an হচ্ছে আমার অরিজিনাল সিকোয়েন্স, আর bn হিসেবে নিব আমি 1/n। কারণ লিমিট যে করি, লিমিটের ভ্যালুটা কিন্তু এই ডোমিনেটিং টার্মের উপর নির্ভর করে, আমরা অলরেডি জানি আর কি, তো সেই জন্য এই কাজটা আমরা করতেছি। তাহলে এখন লিমিট করব আমরা an/bn। তাহলে যেটা হবে যে n টা আসছে ইনফিনিটিতে, তাহলে an হচ্ছে এটা, ইন্টু n/1, তাই না? উল্টে গেল আর কি, n/bn। তাহলে এখন এটার লিমিট করা যাক। এটা আসলে 3/5 আসে। বলো। ও, কিন্তু ল্যাগ করার কারণটা কি? আচ্ছা, তাহলে প্রবলেমটা এইখানে রয়েছে। ওকে, তো তাহলে দেখো এই যে এটার লিমিট পাওয়া গেছে 3/5। ওকে, তাহলে এখন ওই থিওরামটাতে একটু আসো। তাহলে থিওরামটা কি বলে? যে আমার লিমিটটা যদি জিরো থেকে ইনফিনিটি মাঝে হয়, জিরো হওয়া যাবে না, ইনফিনিটি হওয়া যাবে না, তাহলে an আর bn এর প্রপার্টি সেম হবে আর কি, কাইন্ড অফ। তো এটাই তাহলে এখন আমি bn এর যে প্রপার্টি জানি, সেটা হচ্ছে যে এই bnটা হচ্ছে যে একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স সিরিজ আর কি, ঠিক আছে? সো তাহলে সামেশন অফ an যেটা, এটাও হচ্ছে ডাইভার্জ করবে। তো এতে আগের চেয়ে লাইফটা ইজি হয়ে যায় এবং এটা প্রচুর ইফিশিয়েন্ট, অনেক বেশি কাজ করা যায় এটা দিয়ে, এবং সবচেয়ে বেশি কাজ করে রেশনাল টাইপ। আর পি সিরিজের সাথে কম্পেয়ার করে এটা দিয়ে কাজ চলে যায় আর কি। এখন তাহলে বুঝতে হবে যে আমি বিএন সিকোয়েন্সটা কত ধরবো, সেটা হচ্ছে মেইন টার্গেট আমার, ঠিক আছে? তাহলে এখন এইটাতে বলো তো বিএন সিকোয়েন্সটা কি ধরতে হবে? 1/n, তাহলে এটা ডাইভার্জ করবে আসলে। এটাতে বিএন সিকোয়েন্স কি ধরবো? নিচে পাওয়ার মানে সব আজে বাজে টার্ম কেটে দাও, নিচে পাওয়ার কত তাহলে? 3/2, তাহলে উপরে আছে 1, তাহলে দিতে হবে 1/n⁻²। তো এটাও ডাইভার্জ করো, ঠিক আছে? এটা কেমনে বুঝলাম? ওই যে বললাম আজে বাজে টার্ন কেটে দাও, আজে বাজে টার্ন কোনটা? এই ওয়ানটা কেটে দাও, তো ওয়ানটা কেটে দিলে কি থাকবে? এই ফোরও কেটে দাও, ফোরও দরকার নেই। তাহলে 1/n⁻²। তাহলে পি সিরিজ অনুসারে এটা কি করবে? পি এর ভ্যালু হাফ, একের চেয়ে কম, তাহলে ডাইভার্জ করবে। এখন তো তুমি শুধু বিএন এর উপর ডিসিশন নিলা, এখন তুমি আগে দেখবা যে লিমিট এই যে an/bn, সেটা আসলে যে ভ্যালুটা আসবে সেটা ক্যাপিটাল এল যদি ধরি, সেটা জিরো থেকে ইনফিনিটির মাঝে হইতে হবে, তারপরে তুমি ডিসিশন এটা হবে। বুঝতে পারতেছি আর কি। এটাতেও এটা কি হবে? এটাতে বিএন কি ধরতে হবে?
হ্যাঁ, ওয়ান। আচ্ছা, এটাতে আসলে এই টেস্টও লাগে না। এই টেস্ট ছাড়াও দেখো, আমি যখন একটা সিরিজ কনভার্ট করে, সিরিজের যে জেনারেলটা সেটা এন টেন্স টু ইনফিনিটিতে কি হয়, জিরো হইতে হবে না? কিন্তু এন টেন্স টু ইনফিনিটি থেকে এটা জিরো হয়, 2/7 হয়ে যায়। তো তার মানে এটা এমনিতেও কনভার্জ করবে না আর কি। ঠিক আছে, কনভার্জেন্টের যে প্রিন্সিপাল সেটাকে ভ্যালিড করে। এটা হচ্ছে তোমার প্রিন্সিপালটা কোনটার কথা বলতেছি, সেটা হচ্ছে যে এই যে লেকচার, আগের লেকচারে ছিল আর কি, কশি প্রিন্সিপালের একটা আর কি। এই যে, যখন আমার একটা সামেশন কনভার্ট করে তাহলে এই এ কেটা টেন্স টু জিরো হবে আর কি, কে টেন্স টু ইনফিনিটিতে। কিন্তু এইটা আমার ওই একটু আগে যেটা নিয়ে কাজ করতেছি সেটার ক্ষেত্রে হচ্ছে না আসলে। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে থিওরামের বাকি পার্টগুলো কি? বাকি পার্টগুলো দেখো, সেটা বলছে যে যদি কখনো এন বাই বিএন জিরো হয়ে যায়, এটা থেকে তুমি কি বলতে পারো, এনটা বেশি, সামটা বেশি বড় নাকি বিএন এর সামটা বেশি বড়, কি মনে হয়? তাহলে বিএনটা আসলে বড়, এনটা কত? ছোট। মানে এটার টেস্টটার নাম লিমিট কম্পারিজন করার মানে নাম দেওয়ার উদ্দেশ্য, কারণ সবকিছু লিমিটের মাধ্যমে তুমি কম্পেয়ার করতেছো। তাহলে বিএনটা যদি বড় হয়, তো যদি বিএনটাই কনভার্জ করে তাহলে এটা কি মিন করে? উপরের এন এ কনভার্জ করবে। হ্যাঁ, কিন্তু উল্টাটা কিন্তু বলা যাবে না। আবার এইটা যদি ইনফিনিটি হয় তাহলে মিন করতেছে যে এই এনটাই বড় আর বিএনটা হচ্ছে ছোট। তাহলে যদি এই নিচেরটা ডাইভার্স করে তাহলে উপরেরটা ডাইভার্স করবে। তো এই এই হচ্ছে এটা আসলে মুখস্থ করার কিছু না, এটা তুমি যে কোনো সময় আপনি চিন্তা করে বের করতে পারবে। ঠিক আছে, সিম্পল জিনিস আর কি। তাহলে এই টেস্টগুলোতে যেটা তোমার ধরো মনে হয় ডাইভার্স করবে, যেমন ধরো এইটা তো ডাইভার্স করবে তুমি বুঝতেই পারছো, তাই না? আচ্ছা, এটা বা তার আগেরটা, ধরো এটা ডাইভার্স করবে বুঝতে পারছো, তাহলে ডাইভার্স করছে বুঝতে পারলে তাহলে তুমি ভাগ করবা কনভার্জেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, কনভার্জেন্স সিকোয়েন্স। আচ্ছা, ডাইভার্স মানে দেখো তাহলে এইটা জাস্ট একটু অ্যাপ্লাই করি। তাহলে যেহেতু পুরা সিকোয়েন্সটা ডাইভার্জ করবে, তাহলে আমার এই 3 নাম্বারটা অ্যাপ্লাই হবে। তো 3 নাম্বারটা অ্যাপ্লাই করার জন্য আমি যে বিএন দিয়ে ভাগ দিব, সেটা একটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স লাগবে না? ঠিক আছে, তাহলে ডাইভার্জেন্ট সিকোয়েন্স কি নেওয়া যায়? 1/n। তো এটা নিলেই হচ্ছে, বা n টু দি পাওয়ার হাফ, এটা নিলেই হচ্ছে। আবার যেটা কনভার্স করবে তুমি তাকে একটা বড়, এর চেয়ে বড় কনভার্জেন্ট সিকোয়েন্স দিয়ে ভাগ দিতে পারো। ঠিক আছে, বড় কনভার্জেন্ট সিকোয়েন্স কিরকম, ধরো আহ, কোনটা করলাম, কনভার্জেন্ট কোনটা ছিল, এটা কি করবে? আচ্ছা, আচ্ছা, ওইটা অ্যাপ্লাই করার আসলে দরকার নেই, জিনিসটা বুঝলেই হবে। ঠিক আছে, এগুলো খুবই একদম কাটায় কাটায় দেওয়া তো, এগুলো তো আসলে ওইটা কাজ করবে না। ঠিক আছে, বাট ধরো আমি একটা এক্সাম্পল তোমাকে দিতে পারি। ধরো এরকম একটা ম্যাথ দিল, এরকম যে সামেশন অফ, ধরো 1/n টু দি পাওয়ার 5 প্লাস n, এটা কনভার্ট করবে নাকি ডাইভার্ট করবে? ঠিক আছে, এখন এর জন্য আমাকে একটা বিএন চুজ করতে হবে। তো বিএনটা আমি জাস্ট একটা কনভার্জেন্ট সিকোয়েন্স চুজ করলেই হবে। তো তুমি কনভার্জেন্ট একটা সিকোয়েন্স নাও দেখো। 1/n² নিলাম, মানে আমার হিসাব বলতেছে 1/n টু দি পাওয়ার 5 না দরকার, বাট ওইটা না নিয়েও একটা কনভার্জেন্ট নিয়ে হবে। এখন তুমি লিমিট an/bn করো, তাহলে কি হবে? লিমিট 1/n টু দি পাওয়ার 5 প্লাস n ইন্টু কত, n² বাই 1। তাহলে যেটা হচ্ছে যে লিমিট n² বাই n টু দি পাওয়ার 5 প্লাস n, এটা আসবে জিরো। তাহলে যেহেতু জিরো আসছে, অ্যান্ড অলসো আমি জানি এই যে নিচেরটা এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে উপরেরটাও কনভার্জ করবো, কারণ এটা হচ্ছে কনভার্জেন্ট জানা আছে। এরকম মানে এক্স্যাক্টলি আমার একদম কাটায় কাটায় যে মিলায় ভাগ দিতে হবে, তো নিচের ইয়াগুলো এটাই বলতেছে আমাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে থিওরামটা, স্টেটমেন্টটা আবার একটু তাকাও, স্টেটমেন্টটা বুঝে ফিল করাটা ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, তাহলে মনে থাকবে আসলে।
তাহলে যদি জাস্ট একটা ফাইনাইট নাম্বার চলে আসে জিরোর চেয়ে বড়, তাহলে যেটা হয় যে দুইটার অর্ডার সেম, কাইন্ড অফ ইনফিনিটিতে বিহেভিয়ার সেম। আর যদি এমন হয় যে ডিভিশনটা জিরো, তাহলে নিচেরটার চেয়ে উপরেরটা ছোট, এটাই মিন করে। ঠিক আছে? তাহলে নিচেরটা যদি কনভার্স করে উপরেরটা কনভার্স, বাট উল্টাটা ক্ষেত্রে কিছু বলা যাবে না। আর যদি ইনফিনিটি হয় তাহলে আমার উপরেরটা বড়। তাহলে উপরেরটা বড়, তাহলে নিচেরটা ডাইভার্জ করলে উপরেরটা ডাইভার্জ করবে, তো এটা কনক্লুশন দেওয়া যায়। ওকে, সো এই আর কি। এবং এখান থেকে আরো কনক্লুশন বানানো যাবে। এখান থেকে আরেকটা কনক্লুশন বানাইতে পারবা বলো তো? আর কি কনক্লুশন দেওয়া যায়? একটা তো বললাম যে বিএন কনভার্স করলে এএন কনভার্স করে, আর কি বলা যায়? বিয়ের দিকে ডাইভার্স করি। না, এএন যদি ডাইভার্স করে তাহলে বিএনও ডাইভার্স করে। কারণ কি বলতেছি, উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে ছোটটাই যদি ডাইভার্স করে তাহলে নিচেরটা। এটাও বলা যায়, এইভাবে তুমি অনেক কিছুই চিন্তা করতে পারো, এটা কোনো সমস্যা না আর কি। ঠিক আছে? তাহলে কম্পারিজন টেস্ট ইম্পর্টেন্ট, বাট লিমিট কম্পারিজন আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ লিমিটিং সেন্সে কাজ করাটা ইজি আর কি, কিন্তু এই লিমিট কম্পারিজনটা প্রুফ করতে ওই আগেরটা লাগবে, কারণ আগেরটা তো একদম বেসিক ফান্ডামেন্টাল, ওটা তো কোনো প্রুফ দরকার নেই আসলে। বড় জিনিসের চেয়ে বড় তো এমনি বড়, এটা প্রুফ করা দরকার নেই। ঠিক আছে? কিন্তু এটার প্রুফ আছে। ঠিক আছে? লিমিট কম্পারিজন আমরা কিছু ম্যাথ দেখলাম, কিছু করলাম না, ওইগুলো সহজ আর কি, এগুলো তোমরা নিজেরাই পারবা। তো এরপরে আসো ডি আলিমবার্টস রেশিও টেস্ট। রেশিও টেস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে, এখানে যতগুলো আছে সবগুলো টেস্টই ইম্পর্টেন্ট। ওকে, পি টেস্ট, লিমিট কম্পারিজন, রেশিও টেস্ট সবই ইম্পর্টেন্ট। এখন রেশিও টেস্টটা কি? এটা দিয়ে মোটামুটি 90% কেসেই ভালো, মানে সাকসেসফুল আর কি এই টেস্টটা আর কি। তো রেশিও টেস্টটা যে তুমি একটা সিকোয়েন্সের, সরি সিরিজের পরের টার্মকে আগের টার্ম দিয়ে ভাগ দিবা, যেহেতু পজিটিভ টার্মের সিকোয়েন্স, তো ভাগ দিয়ে তুমি একটা লিমিট করবে আর কি। এই সেম জিনিসটা কিন্তু আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে পড়ছিলাম, কশি প্রিন্সিপালের। তো ভাগ দেওয়ার পর একটা মান আসবে, মানটা হচ্ছে এল ধরা হয়েছে আর কি। এই এল যদি একের চেয়ে ছোট হয় তাহলে কনভার্স করবে, আর কোনো ঝামেলা নেই। যদি একের চেয়ে বড় হয় তাহলে ডাইভার্স করবে, আর যদি একের সমান হয় তাহলে কোনো কনক্লুশন দেয় না, এটা কনভার্স করতেও পারে নাও করতে পারে। এক্ষেত্রে কোনো কিছু তুমি বলতে পারবে না আর কি। ঠিক আছে? তাহলে এটাই তো, এটা প্রুফটা তোমরা দেখতে পারো, এই যে এখানে পাবা আর কি প্রুফটা। মানে কি করছে আর কি, জাস্ট আমি দেখাই, স্কিম করে যাই আর কি। এখানে প্রচুর ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর কি। ঠিক আছে? মানে এটা কনসেপ্ট বোঝার জন্য ভালো বই না, বাট এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো আর কি। ঠিক আছে? তো রিডিং দেওয়ার জন্য অ্যাবোটের বইটা ভালো, কিন্তু অ্যাবোটের বইতে মানে কন্টেন্ট বেশি না আর কি। স্যার, এই বইয়ের এরকম তো দেখো রেশিও টেস্টে এই যে এখানে একটু অন্যভাবে লিখছে আর কি। ঠিক আছে? এখানে অন্যভাবে লিখছে কেন? এখানে ওরা উল্টা করেই করছে আর কি। তো এখন তাহলে একের চেয়ে বড় হলে কনভার্জন মানে, জাস্ট আমি কি লিমিট এন বলে যা ওয়ান বাই এন বলে তো তার ওয়ান বাই আসে আর কি। তো যাই হোক, তো এই যে এখানে এই যে জাস্ট আমার বলছে যে যেহেতু এটা এল, তাহলে এই যে আমার কি এই যে এটা হচ্ছে এ এন মাইনাস এল লেস দেন এপসিলন, তো এইভাবে ধরে তুমি লজিকটা বুঝতে পারবে। এখানে ধরে ধরে আগায় জিওমেট্রিক দেখাইছে, এর চেয়ে বড় একটা জিওমেট্রিক সিরিজ আছে, ওইটাই কনভার্ট করে, তাহলে ছোটটা কনভার্ট করবে, তো ওইটাই হচ্ছে আইডিয়া। ঠিক আছে? এটা কাইন্ড অফ যে পি সিরিজের প্রুফের মতো আর কি। ঠিক আছে? সব সবগুলা প্রুফে দেখবা শেষ পর্যন্ত ওই জিওমেট্রিক সিরিজের সাথে কম্পেয়ার করছে সামহাও আর কি। ঠিক আছে? রিগোরাস প্রুফ গুলোতে আর কি। তো এটি, তো এই এই প্রুফটা অনেক বেশি সাকসেসফুল। ঠিক আছে? এই জন্য আমরা, আর এটা আমি লিখছি ইয়ের মতো করে, অ্যাবোটের বইয়ের মতো করে এখানে। আচ্ছা, এখন রেশিও টেস্ট দিয়ে কয়েকটা প্রবলেম করা যাক। তো আমাদের কি করতে হবে, এন প্লাস ওয়ান বাই এন করতে হবে। সরি, হ্যাঁ, পরেরটাকে আগেরটা দিয়ে। তাহলে লিমিট এন প্লাস ওয়ান বাই এন, তো কত আসে দেখি। 3 টু দি পাওয়ার n প্লাস ওয়ান, তাহলে কি থাকবে? 3/5 থাকবে, বাকি সব এমনি কেটে যাবে আর কি। তাহলে 3/5, কনস্ট্যান্টের লিমিট তো কনস্ট্যান্টই হবে। 3/5 কি একের চেয়ে ছোট, তার মানে কি সামেশন অফ কনভার্জ। আর আমি দেখো স্টেটমেন্টে কিন্তু পজিটিভ টার্মের কথা বলছি, যদি পজিটিভ না হয় তাহলে এখানে মডুলাস করে নিতে হবে। ঠিক আছে? তো ওই বইটাতে একটু সবকিছু জেনারেলাইজ করে লেখা তো,
তো ওরা হচ্ছে দেখো যে মডুলাস দিয়ে করছে। না এখানেও করে নাই। আচ্ছা তাহলে এটা তুমি অ্যাবোর্টের মানে কোথাও একটা থাকবে হয়তো, বা তাহলে অ্যাবোর্টের থাকতে পারে। মানে ওটার জেনারেল ভার্সনটা হচ্ছে ওইটা আর কি, এই যে এটা। এখানে দেখা একটা রেশিও টেস্ট আছে এক্সারসাইজে দেওয়া। তো ওই যে মডুলাস আগেই করে নিছে, মডুলাস করার পর আর, তবে এখানে টার্ম গুলো জিরো হওয়া যাবে না, কারণ জিরো হলে তো তুমি লিমিট, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই এই মডুলাস করার পর যেটা, সেটা যদি একের চেয়ে ছোট হয়, ঠিক আছে, তাহলে কাইন্ড অফ মানে এটা রেশিও টেস্ট আসলে জিওমেট্রিক সিরিজকে জেনারেলাইজ করে আর কি, ঠিক আছে। তো এটাই আর কি। এখন যেটা হচ্ছে যে জিওমেট্রিক সিরিজে এই যে an+1/n এটা অলওয়েজ কনস্ট্যান্ট না, কিন্তু একটা জেনারেল সিরিজে তো এই জিনিসটা কনস্ট্যান্ট না, তখন লিমিটিং সেন্সে কত তার উপরে আসলে সবকিছু ডিপেন্ড করতেছে আর কি, ঠিক আছে, বাই লিমিট কম্পারিজন আর কি, এটাই আর কি। তারপরে ধরো এইটা, এটা একটা সুন্দর সিরিজ, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটাতে আমি জাস্ট লিমিট an+1/an করে নিচ্ছি। আচ্ছা, আমাদের টাইম আছে, সমস্যা নেই, শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে n+1 ফ্যাক্টোরিয়াল বাই এইটা, সেটা একবারে লিখে ফেলি, ইন্টু 5 পাওয়ার n/n ফ্যাক্টোরিয়াল। তাহলে কাটলে উপর একটা n+1 থাকবে, আর এদিকে কাটলে একটা 5 থাকবে, নাকি কি থাকবে? হুম। তাহলে এখন বলো কি হবে? তার মানে এটা ডাইভার্জ করবো। ওকে, বোঝা গেল। তাহলে উল্টা সিকোয়েন্সটা যদি থাকে, এটা কিন্তু আবার কনভার্জ করবে। তো এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে রাখলাম। তখন আসবে জিরো। সো আমার একের চেয়ে ছোট হইলে চলবে, জিরো হইলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাই, তার মানে লিমিটিং সেন্সে আস্তে আস্তে ছোট হইতে হবে, তাহলেই হচ্ছে ওই জিনিসটা ইয়ে হবে আর কি, সামেশন থাকবে। আচ্ছা এইটা হচ্ছে হোমওয়ার্ক, একই জিনিস যেটা বললাম একটু আগে। দেন হচ্ছে এইটা কি হবে মনে হয়? এটাও কনভার্জ করবে। ডমিনেটিং মানে n² আছে। তোমরা যেহেতু সিএসসি স্টুডেন্ট অনেকেই, তো তোমরা কিন্তু একটা জিনিস জানো, যে অর্ডার অফ ওয়ান ইজ গ্রেটার দেন অর্ডার অফ n ইজ গ্রেটার দেন অর্ডার অফ n²। তার চেয়ে মানে এইভাবে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। n³ একটু বড়, তার চেয়ে বড় কত? a টু দি পাওয়ার n, তার চেয়ে বড় কত? a টু দি পাওয়ার n এর চেয়ে বড় n ফ্যাক্টোরিয়াল, তার চেয়ে বড় কত? n টু দি পাওয়ার n, রাইট? তো এটা দিয়ে আমরা অ্যালগোরিদমে অনেক কিছু অ্যানালাইসিস করতে পারি আর কি। তো এইটা দেখবা যে এখন সিকোয়েন্স টার্মটা কিভাবে সাজানো, যদি ছোট অর্ডার বাই বড় অর্ডার থাকে তাহলে তুমি বুঝে যাবে এটা কনভার্স করার কথা আর কি, ঠিক আছে। কি যদি এরকম থাকে একটা সিকোয়েন্স, ধরো n² + 2/n² - 3। এখন হ্যাঁ নিচেরটা তো, আচ্ছা সরি, এখানে +3 দিলাম, নিচেরটা তো বড়, তাও এটা তো কনভার্জ করে না কেন? অর্ডার সেন্সে তো তার সেম, উপরেরটা অর্ডার নিচেরটা অর্ডার সেম না। ডোমিনেটিংটা উপরে অর্ডার হচ্ছে অর্ডার অফ n², নিচেরটা n²। তো ওইরকম হইলে হবে না, মানে অ্যাটলিস্ট পার্থক্য একের চেয়ে বড় হইতে হবে, এক ডিফারেন্সের চেয়ে বেশি উঠতে হবে আর কি। ধরো n² n³ থাকলে হবে না, আরেকটু বেশি বেশি হইতে হবে আর কি। পার্থক্যটা একের চেয়ে বড় হইলেই তখন আসলে কনভার্জ করে আসলে। এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আহ অর্ডার, এটা এখন বোঝানো ডিফিকাল্ট, কারণ অর্ডার, আচ্ছা অর্ডারটা ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিসের চেয়ে অর্ডার একটা বেশি বলা হয় এইটা। আচ্ছা ধরো আমার একটা ফাংশন f(x), দিস ইজ বিগ ও অফ g(x), এটা বলা হবে ইফ there exists a number n such that এই g(x) টা মানে f(x) এর চেয়ে বড়
সি টাইমস জি অফ এক্স ফর অল এক্স গ্রেটার ইকুয়ালস টু এন, ঠিক আছে, অ্যান্ড সি বিলংস টু রিয়েল নাম্বার। সো এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন, মানে সোজা কথা একটা জায়গার পর থেকে অলওয়েজ বেড়ে যাবে, তবে সেটা তুমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে বানাইতে পারো, কিন্তু কোনো ভেরিয়েবল চেঞ্জ করতে পারবে না আর কি। তো কাইন্ড অফ এটা আর কি, এটা অ্যালগোরিদম অ্যানালাইসিস অনেক বেশি লাগে, ডিসক্রিট ম্যাথের টপিক আসলে, ঠিক আছে? তো এটা এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য না এখন, এটাতে এখন আর জানা। তো এইটা তেমন, এইটা কি মনে হয় কোনটার অর্ডার বেশি, এ টু দি পাওয়ার এন বেশি ছিল নাকি এন কিউব বেশি ছিল? উপরেরটা বেশি, সো এটা এটা ডাইভার্জ করবে। এবং এটা এইভাবে মুখে মুখে করার দরকার নাই, এটা তুমি টেস্ট করেই করো আর কি, এন প্লাস ওয়ান বাই এন করে দেখো, এটা ইনফিনিটি হয়ে যাবে আর কি। তারপরে আচ্ছা, এখন হচ্ছে কশি রুট টেস্ট। রুট টেস্ট আমরা পড়ছিলাম সিকোয়েন্সের, রুট নাম ছিল রুট টেস্ট আর কি। তো রুট টেস্ট হচ্ছে যে এই যে এন এর nth রুট নিবা, এই লিমিটটা এল, তো এটা যদি একের চেয়ে ছোট হয়ে কনভার্জ করবে, বড় হইলে ডাইভার্জ করবে, আর এর সমান হইলে কোনো কনক্লুশন দেওয়া যাবে না, ঠিক আছে? তো এটাই আর কি। এখন সমান হইলে কেন কনক্লুশন দেওয়া যায় না, আগেরটাতেও দেখো, ধরো তোমাকে বললো সামেশন অফ ওয়ান বাই এন স্কোয়ার, আবার বললো যে সামেশন অফ ওয়ান বাই এন। তো এটার ক্ষেত্রে যদি তুমি লিমিট এই যে এ এন প্লাস ওয়ান বাই এ এন করো, তাহলে কি ঘটনা ঘটবে? এটা কিন্তু ওয়ান আসবে। আবার যদি সেম কাজটা এটার ক্ষেত্রেও করো, ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু এটা ওয়ান, এখন এটা ওয়ান এটা ওয়ান, কিন্তু এটা কিন্তু কনভার্জ করে, আবার এটা করে ডাইভার্জ, তো মিললো না তো, মানে ওয়ানে কোনো কনক্লুশন হয় না আসলে। এবং ওয়ানে কনক্লুশন হয় না যেগুলো পি সিরিজ, ওদের ক্ষেত্রে ঝামেলাটা। এবং অলরেডি পি সিরিজ তো আমি জানি যে পি কস্ট ওয়ানে কি হয়, ঠিক আছে, পিসি রেশনাল এক্সপ্রেশন বলে এই ঝামেলাটা করে আর কি। তো রুট টেস্টও একই প্রবলেম। তো এখন দেখো দুইটা থিওরেম দেখতে একই রকম না, এইটা একই রকম হওয়ার কারণটা কি? একটা কারণ আছে, দাঁড়াও। আচ্ছা, থিওরেমস লিমিটে এরকম একটা থিওরি আমরা পড়েছি যে যদি এটা এক্সিস্ট করে তাহলে এই দুইটা সমান হয়, ঠিক আছে? এই জন্য ওইটার এটা তো আসলে একই জিনিস বলতে গেলে, ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এটা আসলে লজিকটা কাজ করে। আচ্ছা, তো এখানে একটা মানে ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে এটা এক্সিস্ট যদি করে, তো এমন হইতে পারে দুইটার মধ্যে একটা এক্সিস্ট করে একটা করে না, তো তখন আবার কনক্লুশন দেওয়া ডিফিকাল্ট আর কি। তার মানে রেশিওটা এক্সিস্ট করলে রুট এক্সিস্ট করবে, বাট রুট এক্সিস্ট করলে যে রেশিও এক্সিস্ট করবে এটা কোনো গ্যারান্টি নাই। তাহলে কোন টেস্টটা ভালো বেশি, রুট টেস্ট ভালো বেশি নাকি রেশিও ভালো বেশি? না দেখো, রেশিও এক্সিস্ট করলে রুট তো পাওয়াই যাবে, রুট এক্সিস্ট করলে রেশিও নাও পাওয়া যেতে পারে হ্যাঁ, না রুট টেস্ট ভালো, কারণ রেশিও এক্সিস্ট করলে তো রুট এক্সিস্ট করতেছে, কিন্তু রুটের মান কিন্তু আরো বেশি সময় পাওয়া যাবে। এমনও কেস আছে রুটের মান আসবে, রেশিওতে কোনো মান পাবো না, ওটা জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে আর কি। সো তার মানে বেশিরভাগ সিকোয়েন্সের ক্ষেত্রে তুমি একটু বেশি সিকোয়েন্সে রুটের ভ্যালু তুমি পাবা, কিন্তু রুট টেস্ট একটু বেশি জেনারেল। আর এটা হচ্ছে কশি বের করছে আর কি, কশির, এর জন্য কশি রুট টেস্ট বলা হয়। তো এটা এই যে পরে লেখা আছে আর কি, এখানে কিছু আগে কিছু প্রবলেম করি আমরা, তাহলে এখানে জাস্ট টার্মটার nth রুট করে ফেলতে হবে, দেন যে লিমিটটা আসে আর কি, ঠিক আছে? এবং এটার প্রুফও তুমি এখানে পেয়ে যাবে আর কি, যে রেশিও টেস্টের পরেই, একটু পরেই আছে রুট টেস্টের, এটা রেশিও টেস্ট। হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে এটা হচ্ছে রুট টেস্ট, ঠিক আছে? এই রুট টেস্টটাও এই প্রুফ গুলো একই ভাবে করা আর কি সব, ঠিক আছে, ফাইনালি জিওমেট্রিক। দেখো তোমার ওই যে বড় করার পর ডান সাইডটাতে অলওয়েজ দেখবে একটা জিওমেট্রিক সিকোয়েন্সের মতো তৈরি হয়, পাওয়ার সামথিং পাওয়ার এন, ঠিক আছে? তো এটা একটা মানে একটা যদি ভালো করে বুঝো, এগুলো প্রুফ মানে বোঝার ডিফিকাল্ট কিছু না, বাট আসলে আমাদের সময় হবে না প্রুফ গুলো পড়ার, ঠিক আছে? এগুলো নিজের পড়া মানে ভালো, ঠিক আছে, তাহলেই হবে আর কি। আচ্ছা, এখন ইউজ করবা কিভাবে? উম
আচ্ছা, সো এইটা এইটার লিমিট, আচ্ছা তো আমাদের এনটা তাহলে কত? এনটা হচ্ছে যে, আচ্ছা এখানে না এইটা হবে না আসলে, এই জিনিসটা হবে না, টাইপ করতে ভুল করছি। তাহলে এনটা হচ্ছে 1/3 পাওয়ার এন, মানে আমরা বের করতেছি সামেশন অফ 1/3 পাওয়ার। তো এটা আমরা জানি এক্সিস্ট করে, এটা আসলে জিওমেট্রিক সিকোয়েন্স। তো এখন যেহেতু জিওমেট্রিকের জেনারেল ভার্সন রেশিও টেস্ট, রেশিওরও জেনারেল ভার্সন হচ্ছে রুট টেস্ট, তাহলে রুট টেস্ট দিয়ে মোটামুটি সবই করা যায় এই টাইপের জিনিসপত্র আর কি। ঠিক আছে, এখন তুমি যেটা করবা, লিমিট এন টেন্স টু ইনফিনিটি nth রুট অফ এ এন, এটা বের করতে হবে। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তাহলে হচ্ছে যে 1/3 পাওয়ার এন, তার পাওয়ার হচ্ছে 1/n, তাহলে এটা কি আসবে? শুধু 1/3 না, তাহলে 1/3 লিমিট কত? 1/3, যেটা আবার একের চেয়ে ছোট, তার মানে এটা কনভার্স করো, তাহলে পুরো সামটা কনভার্স করবো। So এটাই আর কি। আচ্ছা গেল এটা। তো এরপরে এইটা একই জিনিস, সামথিং পাওয়ার এইটাই থাকলেই বুঝে যাবে এটা রুট টেস্ট দিয়ে করাটা ভালো হবে, এটা রেশিও টেস্ট দিয়েও করা যাবে, কোনো সমস্যা না। তো এটাও করা যাবে। তো এটা এটা কি হবে? আহ, তাহলে আসতেছে ওয়ান, তাহলে কি বলতে পারি? এখানে কোনো কনক্লুশন নাই, হয়তো বা অন্য টেস্ট দিয়ে করতে হবে, এখন তোমরা একটু বের করো এটা আর কি টেস্ট দিয়ে করা যায়, অন্য কোন টেস্ট দিয়ে করা যায়। ঠিক আছে, এখন কি মনে হয়, এটা কি কনভার্স করবো নাকি ডাইভার্স করবো? আচ্ছা, আচ্ছা আবারও আমরা লেকচার 11-তে ফেরত যাই। এটা এটা কি বলে, কোন সিকোয়েন্সের এন টেন্ডস টু ইনফিনিটি জাস্ট ওই টার্মটার লিমিট জিরোতে যাইতে হবে, কিন্তু আই থিংক এটা জিরোতে যাবে না। এটা লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এন যেটা আসে ই চলে আসে, ই এর সূত্র না, এটা এক্স্যাক্টলি জিরো হওয়া উচিত ছিল আর কি, জিরো হইলেও যে কনভার্স করে শিওর না, কনভার্স করে জিরো হবে উল্টাটা সত্য না, কারণ 1/n তো জিরোতে যায়, সে তো কনভার্স করে না। সো এটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল জিনিস আর কি। ঠিক আছে, তাহলে এটা ডাইভার্জ করে আর কি, তো রুট টেস্ট এখানে এই জন্য কোনো কনক্লুশন দিতে পারে না আর কি। ঠিক আছে, আচ্ছা সো এরপরে এগুলো বাকিগুলো দেখে নিও আর কি, এগুলো কোনো ব্যাপার না আর কি তোমাদের জন্য, এটাও দেখে নিও আর কি। আচ্ছা এরপরে বলছে যে রুট টেস্ট ইজ মোর জেনারেল দেন রেশিও টেস্ট, কারণ এই একটা প্রবলেম, যেটা হচ্ছে রেশিও টেস্ট কাজ করবে না, রুট টেস্ট কাজ করবে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে ট্রাই করবো। ঠিক আছে, কেন কাজ করে না? প্রথমে রেশিও টেস্ট অ্যাপ্লাই করো, একটা ঝামেলা হবে, দেন রুট টেস্ট অ্যাপ্লাই করো, ওটা দিয়ে কনক্লুশন পাবা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। ঠিক আছে, ওকে, এটা ট্রাই করবো আর কি। দেন হচ্ছে কশি কন্ডেনসেশন টেস্ট। ঠিক আছে, এটা মাঝে মাঝে কাজে লাগে আর কি, তো এটাই মনে হয় লাস্ট আমাদের প্রবলেম। সো কশি কন্ডেনসেশন টেস্টটা হচ্ছে যে যদি আমার একটা সামেশন থাকে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা আসলে সেম, উপরেরটা কনভার্স করলে নিচেরটা কনভার্স করে, উপরের ডাইভার্স করলে নিচেরটা ডাইভার্স করে। তো এখানে অ্যাবটের বইতে এটা আবার অনেক সুন্দর করে বুঝাইছে আর কি। ঠিক আছে, তো ওই জিনিসটা আমি একটু নিয়ে আসি। হ্যাঁ, সেটা একটু দেখ। আচ্ছা সো আচ্ছা আমি একটা হোয়াইট পেজ আগে এটা বুঝাই আর কি। Just ধরো এই উপরের সামটা আসলে কি মিন করতেছে, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস, এরকম না, জাস্ট নর্মাল সাম। আর নিচের সামটা কি বোঝাচ্ছে? দেখো A2n, আর লেফট সাইড আছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা তাহলে n এর ভ্যালু প্রথমে 1 পুট করো, তাহলে কি আসবে? 2 ইন্টু A2 প্লাস, তারপর কি আসতেছে?
4 * A4 প্লাস, দেখো তাহলে নিচেরটায় কি বেশি যোগ করা লাগতেছে নাকি উপরেরটায় বেশি যোগ করা লাগতেছে? আমার উপরেরটায় বেশি টার্ম যোগ করা লাগতেছে, তাহলে আর নিচেরটাতে কম যোগ করতেছে, বাট প্রত্যেকটার সাথে একটা ওয়েট আছে। ঠিক আছে, একটা ওয়েট যোগ করছে, ওয়েট যোগ করে কনডেন্স করে ফেলা হয়েছে, সংকুচিত করা ফেলা হয়েছে। সেই জন্য এটার নাম রয়েছে কশি কন্ডেনসেশন টেস্টের। ঠিক আছে, এখন কিছু প্রবলেম আছে যে এরকম তুমি, আর আরেকটা ব্যাপার, এইটা জেনারেল না, এটা আমি অ্যাবটের বই থেকে নিয়ে আসছি। তো রয়েছে যেখানে 2 টু দি পাওয়ার n দিছে, এখানে শুধু 2 টু দি পাওয়ার না, A টু দি পাওয়ার n দিলেও কাজ করে। A > 1 হইলেই হবে, এখানে তুমি 3 টু দি পাওয়ার n দিলেও এটাও আরেকটা কন্ডেনসেশন, এটাও কাজ করবে। ঠিক আছে, সো জেনারেল ভার্সনটা এখানে আছে। সো এটার জেনারেল ভার্সন যেটা আর কি, জেনারেল ভার্সন, জেনারেল ভার্সনটা হচ্ছে যে আহ, এই যে সামেশন অফ an, এটা ইকুইভ্যালেন্ট টু, আমি এই সিম্বলটাতে বোঝাচ্ছি এটা কনভার্স করলো, এটা কনভার্স ডাইভার্স। সেটা হচ্ছে যে B টু দি পাওয়ার n, A B টু দি পাওয়ার n, যেখানে বিটা একের চেয়ে বড় আর কি। তো এরকম কোন মানের জন্য তোমার ডান সাইড আর বাম সাইড একই একই কাজ করবে আর কি। ঠিক আছে, তো এটাই তো, এখানে তুমি যে কিছু প্রবলেমে এটা অ্যাপ্লাই করতে পারো, এই ধরনের কিছু প্রবলেম। ঠিক আছে, যেমন দেখো 1/n লনে, এটা সরাসরি করা পসিবল না, কারণ দেখো লনের সাথে কোনটার অর্ডার মিলে এটা আসলে তুমি বুঝবা না। ওই যে আমরা কি করি, সিম্পলিফাই করে কিছু একটা নেই, এখন এখানে তুমি কত নিবা, এটা কি 1/n² নিবা? এটা আসলে ওইভাবে ডিসাইড করাটা কঠিন আর কি। তো এই জন্য আমরা এটাকে কনডেন্স করবো আর কি। তো কনডেনসেশন করলে যেটা হবে যে এটার এনটা হচ্ছে যে 1/n ln n। ওকে, তাহলে তুমি এখানে যে নিবা যেটা, যে 2 টু দি পাওয়ার n, A 2 টু দি পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার ওয়েট অ্যাপ্লাই করে 2 টু দি পাওয়ার এর পর পর একটা করে টার্ম নিচ্ছ, গ্যাপ করে করে আর কি। ঠিক, সো এটাও দুইটা আসলে একই ইয়া হবে, কারণ ওই যে যেহেতু 2 টু দি পাওয়ার ওয়েট, ওই আগের গুলোকে সে ব্যালেন্স করে ফেলবে আর কি, আগের 2 টু দি পাওয়ার n সংখ্যক আর কি। এই কাইন্ড কাইন্ড অফ আইডিয়াটা হচ্ছে এটা আর কি। তো এখানে যেটা আসবে 2 টু দি পাওয়ার n, 1/n ln, 2 টু দি পাওয়ার n থাকলো। আর এই যে এইটুকু তো যেহেতু n, তাহলে A 2 টু দি পাওয়ার n কি হবে, 2 টু দি পাওয়ার n ইন্টু ln 2 টু দি পাওয়ার n। এখন এই দুইটা কেটে যাবে, আর ln 2 টু দি পাওয়ার n মানে কি, log e বেস 2 টু দি পাওয়ার n। তাহলে 1/n log e/2। এখন তাহলে কি দাঁড়াচ্ছে, যে তুমি যদি এই সামেশনটা করো, 2 টু দি পাওয়ার n A 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু সামেশন অফ 1/n log e/2। এখানে 2 টু দি পাওয়ার n না নিয়ে E টু দি পাওয়ার n নিলে মানে ভালো হতো, তাহলে লগ লন কেটে যাইতো আর কি। যাই হোক, কোনো সমস্যা না। তাহলে এখানে, তাহলে যে 1/log e/2, এটা সামনে আনলাম, সামেশন অফ 1/n, দ্যাট মিনস এটা ডাইভার্জ করবে। তাহলে এটা ডাইভার্জ করা মানে অরিজিনালটাও ডাইভার্জ করা, তাহলে কনডেনসেশন টেস্টে এটা তুমি করতে পারো ইজিলি আর কি। বাট এটা অন্য মেথডে করাটা অত ইজি না আর কি। ঠিক আছে, তো এখানে একই কাজ করবা, এইগুলোতে করতে হবে। এটা একটা, জাস্ট এখানে একটা স্কোয়ার দিয়ে দিছি, এতে কি হবে, এই স্কোয়ার দেওয়ার কারণে কিন্তু এই এন এর মধ্যে একটা স্কোয়ার আসবে, তো তখন আবার এটা কনভার্জ করে ফেলবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো ফাইনালি n² আসবে, আর এইটা হচ্ছে যে লনের ভিতরে লন। এটাও কিভাবে করা যায় সেটাও তুমি একটা ইয়া বের করো, চেষ্টা করো আর কি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি টেস্ট গুলো। ঠিক আছে, তো এছাড়াও আরো টেস্ট পাবা, এগুলো তোমরা পড়তে পারো। ঠিক আছে, তবে এইগুলো ইউজফুল টেস্ট আর কি, যেগুলো দিয়ে কাজ করা যায় ইজিলি আর কি। ঠিক আছে।